অচেনা রাজ্যের কাঠুরের কুঁড়ে ঘর। সকালবেলা কাঠুরের বউ দাওয়ায় বসে চাল বাচ্ছে। ছোট্ট সূর্য উঠোনের এক পাশে মাটিতে বসে খেলছে। তার পাশেই একটা মরা তুলসী গাছ অনেক দিন ধরে শুকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়েছিল। এই সূর্য, ওদিকে যাস নে বাবা, ওখানে মরা ডালপালা পইরা আছে, তোর গায়ে কাটা ফুইটা যাইবো, এদিকে আয়। সূর্য কাঠুরের বউয়ের কথা না শুনে সে মরা গাছটার একটা ডাল একসাথে তাদের কোদাল দিয়ে মাটির শেষ বাধাটা কেটে দিল। সাথে সাথে এক বিশাল জলের স্রোত তীব্র বেগে খালের ভেতর দিয়ে ছুটে এসে উত্তর দিকের শুকনো মাঠে। তুমি এই জলের এক ফোঁটাও নষ্ট করতে পারবে না। তোমার এই কালো জাদুর বিষ আমার পবিত্র জাদুর সামনে কিচ্ছু। ও কি শোনা পুসির মা, আমি গত কয়েকদিন ধরে ওই গাছের খুব যত্ন কইরা জল দিতেছিলাম গো, তাই আর কি ফলনটা ভালো হইছে। তা হবে। ঠিক সেই মুহূর্তে সেখানে রাজপুত্র অরুণ আর চারুলতা এসে হাজির হলো। আপনারা সবাই হঠাৎ করে কাজ বন্ধ করে দিলেন কেন? কি হয়েছে কি হরিশ কৃষক? আমাদের ক্ষমা করবেন যুবরানীমা, আমরা এই খাল কাটার কাজ করতে পারবো না। আমরা শুনেছি এই মাটি খুললে কাল ভৈরবের অভিশাপ আমাদের ছেলে মেয়েরা মারা যাবে। এসব মিথ্যে কথা আপনাদের কে বলেছে? কাল ভৈরবের ক্ষমতা নেই হেমরাজ্যের কোনো শিশুর গায়ে হাত তোলবার। আপনারা কার কথায় বিভ্রান্ত হচ্ছেন? ওই যে যুবরাজ, ওই পাশের রাজের বুড়ো মানুষটা আমাদের সব কথা খুলে পড়েছে। রাজপুত্র অরুণ বিকলকে খুঁজতে লাগলো, কিন্তু বিকল চারুলতাকে আসতে দেখে সেখান থেকে পালিয়ে গেছে। আপনারা সবাই মায়াবী কালভৈরবের কথায় ভয় পেয়ে গেলেন। ওই বৃদ্ধ আসলে কালভৈরবের পাঠানো কোনো ছদ্মবেশী চর ছিল। সে এসেছে আপনাদের মনোবল ভাঙতে। কিন্তু সারা দিদি, যদি তার কথা সত্যি হয়, আমরা তো গরিব মানুষ, আমরা এত বড় ঝুঁকি কিভাবে নেব? আপনারা সবাই জানেন আমার নিজের সন্তান আজ আমার কাছে নেই। কালভৈরব তাকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে গেছে। আমি একজন মা হয়ে আপনাদের বলছি, যে বিধাতা আমার সন্তানকে আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, সেই বিধাতা আপনাদের সন্তানকেও রক্ষা করবেন। কিন্তু যুবরানী চারুলতা, কাল ভৈরবের জাদুর তো অনেক জোর। কালো জাদুর চেয়ে মানুষের ঘামের জোর অনেক বেশি হরিশ কৃষক। কালভৈরব চায় আপনারা ভয় পেয়ে ঘরে বসে থাকুন, আর আপনাদের চোখের সামনে আপনাদের ফসলগুলো শুকিয়ে ছাই হয়ে যাক। আপনারা কি সত্যি চান আপনাদের ছেলেমেয়েরা জলের অভাবে খিদের জ্বালায় তিল তিল করে শেষ হয়ে যাক? না না সারা দিদি, আমরা সেটা চাই না গো। তাহলে কোদাল তুলে নিন। আমি চারুলতা আর সবার আগে হেমরাজ্যের মাটিতে কোদাল চালাবো। যদি কালভৈরবের অভিশাপ নেমে আসে, তবে সবার আগে আমার উপরে নেমে আসুক। আমি দেখতে চাই কালভৈরবের কালো জাদু আমার মাতৃত্বের শক্তির কাছে কিভাবে টেকে। চারুলতা এগিয়ে গিয়ে মাটিতে পড়ে থাকা একটা কোদাল নিজের হাতে তুলে নিল। রাজপুত্র অরুণও আরেকটা কোদাল তুলে নিল। হেমরাজ্যের যুবরাজ আপনাদের সাথে মাটি কাটবে। আপনারা যদি পিছিয়ে যেতে চান, যেতে পারেন, কিন্তু আমি আর চারুলতা এই খাল খননের কাজ শেষ না করে রাজপ্রাসাদে ফিরবো না। চারুলতা এবং রাজপুত্র অরুণকে একসাথে মাটি কাটতে দেখে প্রজাদের মনে সব ভয় নিমেষেই দূর হয়ে গেল। কাঠুরে গ্রামের রাস্তা। দুপুরবেলা পুচির মা আর গ্রামের আরো কয়েকজন মহিলা এক জায়গায় দাঁড়িয়ে গল্প করছে। কাঠুরের বউ সূর্যকে কোলে নিয়ে সে পথ দিয়ে যাচ্ছিল। কাঠুরের বউ, একটু দাঁড়াও না, তোমার বোনের ছেলেকে একটু দেখি। কাঠুরের বউ দাঁড়িয়ে হাসি মুখে পুচির মার দিকে তাকালো। দেখো পুচির মা, ও কেমন শান্ত হইয়া আমার কোলে বসে চারদিকে দেখতাছে। দাদা বলেছিস, বাচ্চাটা বড় শান্ত, কিন্তু একটা কথা তোকে বলি রে কাঠুরের বউ, তুই ওকে নিজের ঘরে আনার পর থেকে কিন্তু তোদের ভাগ্য একদম ফিরে গেছে রে। কাঠুরের বউ একটু ঘাবড়ে গিয়ে কথা বলল। ভাগ্য ফিরে গেছে মানে? তুমি কি কইতে চাইছো পুচির মা? আরে তোদের ওই ভাঙা কুড়ে ঘরে চালের ওপর যে লাউ গাছটা মরে পড়েছিল, আজ সকালে দেখলুম সে গাছে নাকি বড় বড় লাউ ধরেছে। তোর স্বামী নাকি আজ হাটে সে লাউ বিক্রি করতে গেছে। কাঠুরের বউয়ের বুকটা ধক করে উঠল। সে বুঝতে পারলো সূর্য ওই লাউ গাছের শুকনো লতায় হাত দেওয়ার পরেই এই কাণ্ড হয়েছে, কিন্তু সে বাইরের কাউকেই সেটা বুঝতে দিল না। ও কি শোনা পুচির মা, আমি গত কয়েকদিন ধরে ওই গাছের খুব যত্ন কইরা জল দিতেছিলাম গো, তাই আর কি ফলনটা ভালো হয়েছে।
তা হবে হয়তো, কিন্তু গ্রামের সবাই বলা বলি করছে এই অনাথ বাচ্চাটা খুব পয়মন্ত। ও আসার পর থেকে তোদের ঘরে লক্ষ্মী বাধা পড়েছে রে। বিধাতার আশীর্বাদ থাকলে সবার ঘরেই লক্ষ্মী বাধা পড়ে গো পুষির মা। আমি তো শুধু একটা অনাথ বাচ্চাটারে আশ্রয় দিছি। আমি এবার যাই, ওর আবার ঘুম পাইছে। কাঠুরের বউ তাড়াতাড়ি পা চালিয়ে নিজের বাড়ির দিকে চলে গেল। সে মনে মনে ভাবলো, সূর্যের এই অলৌকিক ক্ষমতার কথা গ্রামের মানুষ যদি বেশি জেনে যায় বা আলোচনা করতে শুরু করে, তবে তো বিপদ বাড়বে। তাকে আরো বেশি সাবধান হতে হবে। 3 দিন 3 রাত টানা কাজ করার পর আজ গভীর রাত। পদ্মপুকুর থেকে শুরু হয়ে খাল এখন উত্তর দিকের মাঠের একদম কাছাকাছি চলে এসেছে। হঠাৎ করে ভ্যাবলা চিৎকার করে উঠল। যুবরাজ, সারো দিদি, আপনারা এদিকে আসুন। মাটি একদম ভিজে কাদা হয়ে গেছে। মনে হচ্ছে আমরা জলের উৎসের খুব কাছাকাছি পৌঁছে গেছি। রাজপুত্র অরুণ দৌড়ে সেখানে গেল। তোমরা সবাই মিলে এখানে একসাথে শেষ আঘাতটা করো। আমি নিশ্চিত পদ্মপুকুরের পবিত্র জল এই পথ দিয়ে ছুটে আসবে। হরিশ কৃষক, ভ্যাবলা এবং ক্যাবলা একসাথে তাদের কোদাল দিয়ে মাটির শেষ বাধাটা কেটে দিল। সাথে সাথে এক বিশাল জলের স্রোত তীব্র বেগে খালের ভেতর দিয়ে ছুটে এসে উত্তর দিকের শুকনো মাঠে প্রবেশ করলো। সবার চোখের সামনে শুকনো মাঠটা মুহূর্তের মধ্যেই জলে ভরে উঠতে শুরু করেছে। জয় হোক, সারু মায়ের জয় হোক, জয় যুবরাজ অরুণের জয়। আমাদের হেমরাজের মাটি আবার প্রাণ ফিরে পেয়েছে। কাল ভৈরবের অভিশাপ আমরা ধুলোয় মিশিয়ে দিয়েছি। চারুলতা জলের স্রোতের দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার চোখে আনন্দ অশ্রু। আমরা পেরেছি চারু। আমরা কাল ভৈরবের প্রথম আক্রমণ একসাথে রুখে দিয়েছি। তুমি আজ পুরো হেমরাজ্যকে একসাথে বেঁধে দিয়েছো। এটা তো শুধু শুরু রাজপুত্র। কাল ভৈরব এখন বুঝে গেছে যে হেমরাজ্যের মানুষের একাকতার কাছে তার কালো জাদু অনেক দুর্বল। সে হয়তো এরপর আরো বড় কোনো চক্রান্ত করবে, কিন্তু আমরা প্রস্তুত থাকবো। হ্যাঁ চারু, আমরা প্রস্তুত থাকবো। আমাদের আদিত্য যেদিন ফিরে আসবে, সে দেখবে তার রাজ্যে কাল ভৈরবের সব কালো জাদুকে হারিয়ে কিভাবে সোনা হয়ে উঠেছে। চারুলতা রাতের আকাশে উজ্জ্বল তারাগুলোর দিকে তাকালো। সে মনে মনে বলল, তুই যেখানেই থাকিস আমার আদিত্য, তুই ভালো থাকিস। তোর মা এখানে তোকে ফিরে পাওয়ার জন্য মাটি কামড়ে পড়ে আছে। কালভৈরবের গুহা। কালভৈরব রাগে কাঁপছে। তার সামনে মাথা নিচু করে ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে বিকল। তুই এত বড় একটা অপদার্থ বিকল! আমি তোকে পাঠিয়েছিলাম হেমরাজ্যের প্রজাদের মনে ভয় ঢোকাতে, আর তুই কিনা চারুলতার কথায় ভয় পেয়ে লেজ গুটিয়ে পালিয়ে এলি। তোর এত বড় সাহস! তুই আমার কাজ অসম্পূর্ণ করে আমার সামনে এসে দাঁড়িয়েছিস। আমাকে ক্ষমা করুন প্রভু। আমি আমার সর্বশক্তি দিয়ে প্রজাদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছিলাম। ওরা সবাই কাজ বন্ধ করে দিয়েছিল, কিন্তু হঠাৎ করে চারুলতা আর অরুণ সেখানে চলে আসে, যে প্রজাদের মনে সব ভয় নিমেষেই দূর হয়ে গেল। চারুলতা নিজে যখন কাজে হাত দিল, তখন আর আমি সেখানে টিকতে পারলাম না প্রভু। তুই একটা বোকামির কাজ করেছিস। চারুলতা একজন সাধারণ মানবী হয়ে আমার জাদুকে হারিয়ে দিল, আর তুই মুখ বুঝে সেটা মেনে নিলি। আমি তোকে আজ এই গোয়ার আগুনে পুড়িয়ে ছাই করে দেবো বিকল। আমাকে মারবেন না প্রভু, আমাকে আরেকটা সুযোগ দিন। চারুলতার কথার মধ্যে এমন একটা জোর আছে যা সাধারণ মানুষের মনকে বশ করে নেয়। ওর ওই জোরের কাছে আমি কিছুই করতে পারিনি। চুপ কর মূর্খ! তুই চারুলতার জেদ দেখেছিস, কিন্তু আমার আসল রাগ এখনো দেখিসনি। আমি ভেবেছিলাম হেমরাজ্যের জলের কষ্ট দিয়ে ওদের দুর্বল করব, কিন্তু ওরা নিজেদের একতা দিয়ে সেই কষ্ট দূর করেছে। ঠিক আছে, এবার আমি আর কোনো নতুন মায়া তৈরি করব না। তোকে এই কাজের ভার নিতে হবে। আমাকে কি আদেশ দিচ্ছেন? আমি এবার আপনার সব কাজ ঠিকঠাক মতো করব। হেমরাজ্যের মানুষ ওই পদ্মপুকুরের জল পান করে বেঁচে আছে। তুই চুপি চুপি ওই পদ্মপুকুরের কাছে যাবি, আর এই কালো জাদুর বিষের শিশিটা নিয়ে যা। এই বিষ পুকুরের জলে মিশিয়ে দিবি। তাহলে যে ওই জল পান করবে সেই মারা যাবে। পুরো হেমরাজ্যে কান্নার রোদ পড়ে যাবে।
আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন হবে প্রভু। আমি এমন ভাবে কাজটা করবো যে কেউ টের পাবে না, কেউ আমাকে দেখতেও পাবে না। যা, আর এক মুহূর্ত দেরি করিস না। এবার আমি দেখবো চারুলতা তার রাজ্যের মাটিকে কিভাবে মাটিকে বাঁচায়, নাকি বিষাক্ত জল থেকে তার প্রজাদেরকে বাঁচায়। হেমরাজ্যের রাজপ্রাসাদ। সকালবেলা চারুলতার কক্ষ। রানী লতা এবং চারুলতা কথা বলছে। চারুমা, তুই এত বড় একটা অসাধ্য সাধন করবি তা আমি স্বপ্নেও ভাবিনি। রাজ্যের সবাই আজ কত শান্তিতে আছে। এটা আমার একার কোনো কাজ নয় মা। হেমরাজ্যের প্রতিটা প্রজা যদি একসাথে না থাকতো তবে আমরা কিছুতেই কালভৈরবের চক্রান্ত ভাঙতে পারতাম না। এটা আমাদের সবার একতার জয়। তুই ঠিকই বলেছিস চারুমা, কিন্তু কাল রাতের ঘটনাটার কথা শুনে আমার মনের ভেতর একটা ভয় কাজ করছে। যে লোকটা কৃষকদের ভয় দেখাচ্ছিল সে কে ছিল? ওটা কালভৈরবের পাঠানো কোনো চর ছিল মা, যার নাম ছিল বিকল। কালভৈরব খুব ভালো করেই জানে যে হেমরাজের মানুষ যদি একসাথে থাকে তবে তার কোনো কালো জাদু এখানে টিকবে না। তাই সে প্রজাদের মনে ভয় আর অবিশ্বাস ঢোকাতে চেয়েছিল। বিধাতার অশেষ কৃপা যে তুই ঠিক সময়ে সেখানে পৌঁছে গিয়েছিলি। কিন্তু চারুমা, কালভৈরব তো এত সহজে হার মানার পাত্র নয়। সে তো আবার নতুন করে বিপদে জাল বুনবে। আমি জানি মা, কালভৈরব এত সহজে চুপ করে বসে থাকবে না, কিন্তু আমরাও প্রস্তুত আছি। আমরা তাকে বুঝিয়ে দিয়েছি যে আমরা দুর্বল নই। সে যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি আমার রাজ্যকে এমনভাবে আগলে রাখবো যে সে হেমরাজের একটা ধূলিকণাও নষ্ট করতে পারবে না। রাজপুত্র অরুণ ধীর পায়ে ঘরে প্রবেশ করলো। চারু, রাজ্যের সব মানুষ তোমার নামে জয়ধ্বনি দিচ্ছে। সবাই বলছে যুবরানী চারুলতা থাকলে হেমরাজ্যের আর কোনোদিন কোনো ক্ষতি হবে না। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি রাজপুত্র। আপনি তো জানেনই আমার নিজের সন্তান আজ আমার কাছে নেই। আমি যদি এই রাজ্যের সবার মুখে হাসি ফোটাতে পারি তবে হয়তো বিধাতা একদিন ঠিক আমার আদিত্যকে আমার কোলে ফিরিয়ে দেবেন রাজপুত্র। তোমার কথা শুনে আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে চারু। আমরা আজ এই রাজ্যের পাহারাদেরকে আরো সতর্ক করে দিয়েছি। প্রাসাদের চারদিকে নজরদারি বাড়ানো হয়েছে। কালভৈরব বা তার কোনো চর কোনোভাবেই আর আমাদের রাজ্যে প্রবেশ করতে পারবে না। তোদের এই সতর্কতা দেখে আমার খুব মনটা শান্ত হলো। আমি জানি তোরা দুজনে মিলে হেমরাজ্যকে একদম ঠিক পথে এগিয়ে নিয়ে যাবি। অচেনা রাজ্যের কাঠুরের গ্রাম। কাঠুরের কুঁড়ে ঘর। কাঠুরে খুব চিন্তিত মুখে বসে আছে। কাঠুরের বউ দাওয়ায় বসে সূর্যকে খাওয়াচ্ছে। ওগো, তুমি সেই সকাল থেকে এইভাবে মুখ কালো করে বসে আসো কেন? কাজে যাবা না আজ? আজ আর আমার কাজে গিয়ে কাজ নেই বউ। আমার মনের ভেতরটা একদম ভালো লাগছে নে। কেন গো, কি হয়েছে? আমারে খুইলা কও। তুমি কি গ্রামের মানুষের কথায় ভয় পাইতাছো? গ্রামের মানুষের কথা তো জানোই বউ। এই সূর্যকে আমরা কুড়িয়ে পেয়েছি গো। তাই বলে কত রকম কথা বলছে সবাই। কেউ বলছে ও জাদুকরের বাচ্চা, কেউ বলছে ও আমাদের গ্রামের জন্য বিপদ ডেকে আনবে। তুমি একদম ভয় পাইও না গো, বিধাতা আমাগো সাথে আছে। আমরা তো কোনো চুরি করিনি, কোনো পাপ করিনি। আমরা শুধু একটা অনাথ বাচ্চাকে বুকে টেনে নিয়েছি। সত্যি কথা বলতে আমার কোনো ভয় নাই। কিন্তু বউ, আমরা তো খুব গরিব মানুষ গো। এই বাচ্চাকে আমরা কিভাবে বড় করব? যদি ওর কোনো বিপদ হয় আমরা তো ওকে বাঁচাইতে পারবো নে গো। তুমি এসব কি কইতাছো? বিধাতা যাকে পৃথিবীতে পাঠিয়েছেন তার রক্ষার ব্যবস্থা তিনি করেই রেখেছেন। তুমি শুধু তোমার কাজ কইরা যাও। আমাগো সূর্য একদিন খুব বড় মানুষ হইব, দেখো। আমি ওরে আমার নিজের বুকের ওম দিয়া বড় করুম। তোমার কথা শুনে আমার মনে সব ভয় দূর হয়ে যাইব। ঠিক আছে ঠিক আছে, আমি কাজে যাচ্ছি। বাইরে কারোর সাথে বেশি কথা বলার দরকার নেই কো। হয়, তুমি শান্ত হইয়া কাজে যাও। আমি সূর্যরে নিয়ে ঘরের ভেতরেই থাকবো। ওরে আমি কারো নজরেই পড়তে দিব না। হেমরাজের পদ্মপুকুর। বিকল চুপি চুপি পুকুর পাড়ে এসে দাঁড়ালো। তার হাতে কালো শিশি। আজ এই পুকুরের সব জল আমি বিষাক্ত করে দেব। হেমরাজ্যের মানুষ এই জল পান করে যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে, কালভৈরব খুব খুশি হবে। চারুলতা, তুই তো রাজ্যকে বাঁচাতে পারবি না। বিকল বিষের শিশির মুখ খুলল। ঠিক তখনই জলের ভেতর থেকে পদ্মপরী উঠে এলো। থামো দুষ্ট জাদুকর, তোমার এত বড় সাহস! তুমি হেমরাজ্যের পবিত্র জলে
বিষ মেশাতে এসেছো? কে তুই? তুই আমাকে বাধা দেওয়ার কে? আমি কাল ভৈরবের আদেশে এখানে এসেছি, আমাকে আমার কাজ করতে দে। আমি এই পদ্ম পুকুরে রক্ষা করতে পদ্মপরি, আমি বেঁচে থাকতে তুমি এই জলের এক ফোঁটাও নষ্ট করতে পারবে না। তোমার এই কালো জাদুর বিষ আমার পবিত্র জাদুর সামনে কিচ্ছু করতে পারবে না। তুই একটা সামান্য পরী হয়ে কাল ভৈরবের চরকে বাধা দিচ্ছিস? আমি তোকে এই বিষ দিয়ে শেষ করে দেব। পদ্মপরি তার হাতের জাদুর দণ্ড দিয়ে একটা আলোর ঝলক তৈরি করলো। সেই আলোর ঝলকে বিকলের হাতের শিশিটা ছিটকে মাটিতে পড়ে গেল। তুমি এখনই এখান থেকে দূর হয়ে যাও বিকল, তা না হলে আমি তোমাকে এই পুকুরের জলে ডুবিয়ে মারবো। বিকল ভয় পেয়ে গেল। সে বুঝলো পদ্মপরির জাদুর সামনে সে টিকতে পারবে না। আজ আমি ঠিকই যাচ্ছি, কিন্তু কাল ভৈরবের চর প্রতিশোধ নেবে। তোমরা কেউ রেহাই পাবে না। বিকল সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। পদ্মপরি চিন্তিত মুখে জলের দিকে তাকিয়ে রইল। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।